রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা যুক্ত হচ্ছি মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ঠিক যে অধ্যায়টিতে ছিলাম, আজকেও আমরা সেই অধ্যায়ে কথা বলবো। সেই অধ্যায়টির নাম হচ্ছে প্রেষণা এবং আবেগ। আমরা প্রেষণা নিয়ে কথা বলছিলাম। সেই প্রেষণা যে বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরে যে সামান্য অংশটুকু আছে, আজকে প্রত্যাশা করছি এই আলোচনার মধ্য দিয়ে প্রেষণার আলোচনাটুকু শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে হয়তো আমরা আবেগের অংশ নিয়ে আলোচনা শুরু করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গা থেকে তোমাদেরকে একটু যদি স্মরণ করিয়ে দেই, আমাদের গত ক্লাসটি যেমন ছিল ঠিক তোমরা দেখতে পাচ্ছ যে আজকে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের 18 নং ক্লাস এটি, এবং আমরা ছিলাম চতুর্থ অধ্যায়ের এটি 3 নং ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই এই অধ্যায় থেকে প্রত্যাশা করছি তোমাদের প্রেষণা এবং আবেগ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ আমরা রেখেছি সামাজিক প্রেষণা বা সোশ্যাল মোটিভ। আজকের এই পাঠদান শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, সামাজিক প্রেষণার সংজ্ঞা তোমরা বলতে পারবে এবং সামাজিক প্রেষণা তোমরা বর্ণনা করতে পারবে। আমরা এবারে একটু ফিরে দেখব, আমাদের যেহেতু একই অধ্যায়ের মধ্যে আছি, সেই জায়গা থেকে আমাদের গত ক্লাসে আমরা ফিরে আসব। গত ক্লাসটি হয়েছিল আমাদের 11/1/2021 তারিখে। সেই ক্লাসে আমরা মূলত তোমাদের বরাবরের মতোই আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা একটু ক্লাস উপস্থিতি নিয়ে কথা বলি। উপস্থিতি বলতে আজকের উপস্থিতি নিশ্চয়ই নয়, গত ক্লাসটিতে তোমরা যারা উপস্থিত ছিলে, যেভাবে উপস্থিত ছিলে সেটি একটু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সেই ক্লাস উপস্থিতি অর্থাৎ 11/1/2021 তারিখের যে ক্লাস উপস্থিতি, সেখানে আমরা একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের খুব ভালো লাগার একটি জায়গা এবং তোমরাও ঠিক ক্লাসের সাথে সাথে যুক্ত হয়ে যাও, এবং আজকেও নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা হয়তো যুক্ত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসটিতে তোমরা কিভাবে উপস্থিত ছিলে তার একটি স্লাইড এখানে দেখতে পাচ্ছ। আমরা একেবারে বলা যায় যে কত দ্রুততার সঙ্গে ক্লাসে যুক্ত হয়ে যাই, তারই একটু নমুনা দেখবার জন্য আমরা ঠিক এই স্লাইডগুলো দেখি। ঠিক গত ক্লাসের স্লাইড আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নাম, কারা কত সেকেন্ডের মধ্যে যুক্ত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখান থেকে আমরা একটু ছোট্ট করে যদি বলি, তাহলে দেখা যায় যে একেবারে 3 সেকেন্ডের মধ্যে যুক্ত হয়ে গেছিল সাবেরা খাতুন সাবরিন, লামিয়া অরবি কুইন 5 সেকেন্ডের মধ্যে, ফারহানা সুলতানা প্রিয়া 7 সেকেন্ডের মধ্যে, এরপরে দেখতে পাবে ফরহাদ আলী 11 সেকেন্ডের মধ্যে, তাসফিয়া তাবাসসুম 13 সেকেন্ডের মধ্যে, শিমু 15 সেকেন্ডের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি 11 সেকেন্ডের মধ্যে মহুয়া কাউসার, সম্মানিত একজন শুভাকাঙ্ক্ষী, আফরিন সে 15 সেকেন্ডের মধ্যে, সাবেরা খাতুন সাবরিন ইতিমধ্যে যুক্ত হয়েছে, শাহরিয়ার আলম ইভা 18 সেকেন্ডের মধ্যে, অনন্যা প্রামাণিক 18 সেকেন্ডের মধ্যে, তাসফিয়া তাবাসসুম 21 সেকেন্ডের মধ্যে এবং জান্নাতুল ফেরদৌস 22 সেকেন্ডের মধ্যে। লামিয়া সুলতানা 29 সেকেন্ডের মধ্যে, রাফাত আহমদ 31, জান্নাতুল নেসা 32, শাহানুর আলম ইভা ইতিমধ্যে যুক্ত হয়েছে, সিফাত সাজদিন প্রিয়া 37 সেকেন্ড, সজীব আহমেদ 38 সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি লামিয়া অরবি যুক্ত হয়েছে, মেহেরুন্নেসা তুলি 1 মিনিট 2 সেকেন্ডের মধ্যে, উম্মে রুকাইয়া 1 মিনিট 4 সেকেন্ডের মধ্যে। আরো দেখতে পাচ্ছি মিজান মুকুল, সম্মানিত একজন প্রাক্তন শিক্ষার্থী, জান্নাতুল ফেরদৌস, আমরা দেখতে পাচ্ছি আব্দুল মমিন লেখায় 1 মিনিট 18 সেকেন্ডের মধ্যে, মেহেরুন্নেসা ইতিমধ্যে যুক্ত হয়েছে, অনামিকা দেখতে পাচ্ছি সে যুক্ত হয়েছে 1 মিনিট 26 সেকেন্ডের মধ্যে, এবং আনারুল ইসলাম 424 রোল আনিসা 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে, মেহেদি হাসান 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং আমরা আরো যদি একটু খেয়াল করি তাহলে আমরা একটু পরিষ্কার হয়ে যাব, এর বাইরেও যারা যুক্ত ছিলেন সবাই মিলে আমাদের এই স্লাইডের মধ্যে আছেন। একটু সংক্ষেপে জানিয়ে দেই, 17 নং ক্লাস 11/1/2021 তারিখে যে ক্লাসটি হয়েছিল, সেই ক্লাসে তোমরা যারা উপস্থিত ছিলে 403 রোল নম্বর, 404, 405, 406, 411, 414, 418, 423, 424, 432, 433, 437, 442, 444, 447, 448, 449, 451, 452, 455, 463, 475, 476, 477, 478, 479, 480, 481, দুঃখিত 483, 484, 487, 493,
494, 495, 498, 499 এবং 500। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ঠিক গত ক্লাসে যেভাবে যুক্ত ছিলাম সেটি আমরা দেখে নিলাম। আমাদের প্রাণের শিক্ষার্থীরা চলে আসলাম আমরা ঠিক গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো একটু এক নজরে দেখবার জন্যই পেশনার শ্রেণী বিভাগের মধ্যে জৈবিক এবং শারীরবৃত্তীয় পেশনা এবং সামাজিক পেশনা, এটা নিয়ে আমরা কথা বলেছি গত ক্লাসে। মূলত আমরা জৈবিক বা শারীরবৃত্তীয় পেশনা নিয়ে বিস্তারিত আলোচনায় গিয়েছিলাম। ঠিক জৈবিক বা শারীরবৃত্তীয় পেশনা বলতে কি বোঝায় এটা আমরা পড়েছি, শুধুমাত্র এক নজরে দেখে নেব আমাদের সেই স্লাইডগুলোতে কি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা সামাজিক পেশনা সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা গত ক্লাসে নিয়েছিলাম। জৈবিক বা শারীরবৃত্তীয় পেশনার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু একটা একটা করে ধরে কিন্তু বিস্তারিত আলোচনা গত ক্লাসে আমরা করেছি। আর নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা মনে পড়ে যাচ্ছে, এটি আমাদের আরেকটি শিখন ফল ছিল। এরপরে আমরা বেশ কয়েকটি জৈবিক পেশনা নিয়ে আমরা কথা বলেছি গত ক্লাসে। ঠিক এই 5টি জৈবিক পেশনা নিয়ে বিস্তারিত আলোচনার জায়গায় গিয়েছিলাম আমরা। একটু দেখে নেই, তোমাদের মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই। স্লাইডটি দেখলে পরে ক্ষুধার একটি স্লাইড এরকম আমরা দেখেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক দেখতে পাচ্ছ একটি শিশু, সে কিভাবে ক্ষুধার্ত হলে পরে তার পেশনার সে কিভাবে নিবারণ করবার চেষ্টা করে, এগুলো নিশ্চয়ই তোমাদের খুব মনে পড়ে যাবে প্রিয় শিক্ষার্থী। এরপরে ক্ষুধা নিয়ে আমরা একটা ভিডিও চিত্র দেখেছিলাম, এখানে তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে। এরপরে ক্ষুধার শারীরবৃত্তীয় যে ভিত্তি, এগুলো আমরা আলোচনা করেছি বিজ্ঞানীদের গবেষণার মধ্য দিয়ে। এরপরে শিখন ফলের মধ্যে আমাদের শারীরবৃত্তীয় পেশনায় তৃষ্ণা 2 নম্বরটি ছিল। সেখানে আমরা দেখেছি তৃষ্ণার্ত হলে পরে মানুষের কিরকম একটি পেশনার তাগিদ হয় এবং সেটি নিবারণ করবার জন্য তার মধ্যে কিরকম একটি অবস্থা তৈরি হয়, সেটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো সবই আমাদের শুধুমাত্র গত ক্লাসটিকে মনে করিয়ে দেবার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখেছি ঠিক তৃষ্ণা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, সকল প্রাণীর ক্ষেত্রে আমরা শারীরবৃত্তীয় পেশনাগুলো সমানভাবে বিদ্যমান, সেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তৃষ্ণার একটি ভিডিও চিত্র আমরা এখানে দেখেছিলাম। এরপরে শারীরবৃত্তীয় ভিত্তি কি আছে এটি আমরা বিজ্ঞানীদের আলোচনার মধ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এরপরে আরেকটি ছিল নাম্বার 3 যৌন কামনা বা সেক্স, সেটা নিয়ে আমরা কথা বলেছি, এটি আরেকটি পেশনা। এখানে আমরা একটি ভিডিও চিত্র দেখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এরপরে এখানেও আমাদের শারীরবৃত্তীয় ভিত্তির যে ব্যাখ্যাগুলো আছে এগুলো আমরা করেছি। এরপরে মাতৃত্ব আরেকটি শিখন ফল আমাদের শারীরবৃত্তীয় পেশনার আরেকটি। সেখানে দেখেছি যে মায়ের যে সন্তানের প্রতি যে ভালোবাসা, তার যে আকুতি, তার যে কাছে নেওয়ার কামনা, সেটি আমরা লক্ষ্য করেছি এই মাতৃত্বের মধ্য দিয়ে। একটি শিশু সন্তানকে মা কিভাবে আদর করে, কিভাবে স্নেহ করে, কিভাবে কাছে টেনে নেয়, তার ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে তৈরি হয়, সেটিও আমরা এই মাতৃত্বের মধ্য দিয়ে লক্ষ্য করেছি। এবং এখানেও আমরা শারীরবৃত্তীয় যে ভিত্তির জায়গা থেকে আমরা আলোচনা করেছি। এরপরে সর্বশেষ যে শারীরবৃত্তীয় পেশনাটি ছিল সেটি হচ্ছে নিদ্রা বা স্লিপ। এবং এইটি একটি ভিডিও চিত্র ছিল। বিড়ালটিও দেখতে পেলাম যে তার নিদ্রা ভারসাম্য রক্ষা করবার জন্য তার ভিতরে কিরকম একটি অবস্থা তৈরি হয়, এবং তারও আমরা ঠিক শারীরবৃত্তীয় ভিত্তিক খেয়াল করেছি গত ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের মোটামুটি গত ক্লাসটি। আমরা এবারে চলে আসলাম আমাদের আজকের যে পাঠ, সেই পাঠের প্রথম যে শিখন ফলটি আছে সেই শিখন ফলকে ঘিরে আমরা শুরু করব কথা, সামাজিক পেশনা বা সোশ্যাল মোটিভ। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে আমরা গত ক্লাসে সামাজিক পেশনা বলতে কি বোঝায় খুব সংক্ষেপে একটু বলেছিলাম, এবং আমরা এটুকু আমরা বলতে পারি সামাজিক তাগিদ থেকে এটি তৈরি হয়ে থাকে। ঠিক দেখো একটি স্লাইড চলে আসলো এর মধ্যেই, তোমরা কি নিশ্চয়ই দেখতে পাচ্ছ? ছবিগুলো একটু ছোট হলেও নিশ্চয়ই পরিষ্কার তোমাদের কাছে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটি হচ্ছে সেই ছবি, এটি হচ্ছে আমাদের সেই প্রাণপ্রিয় যে শিক্ষার্থীদের সামনে কথা বলছি, সেই আমার একাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি সম্মানিত অধ্যক্ষ মহোদয় এখানে আছেন, শিক্ষক পরিষদের সম্পাদক আছেন, এবং সম্মানিত বেশ কয়েকজন শিক্ষক সেখানে রয়েছেন।
একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা গত দিন অর্থাৎ গত দুদিন আগেই কলেজে এসেছিল, অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে এরকম একটি ফুলের শুভেচ্ছায় তারা মিলিত হয়েছিল। সেই ছবিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। খুব সম্ভব আমাদের এই প্রাণের শিক্ষার্থীরা বিজ্ঞান শাখার শিক্ষার্থী, আর ঠিক যাদের সামনে কথা বলছি মানবিক শাখার শিক্ষার্থীদের নিশ্চয়ই এরকম ভাবে পেলে পরে আরেকটি নতুন মাত্রা যোগ করতে পারত। এবং সেদিন অধ্যক্ষ মহোদয় তাৎক্ষণিকভাবে কিন্তু তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা দিয়ে কিন্তু তাদেরকে বরণ করেছে প্রিয় শিক্ষার্থী কিন্তু। তাহলে এই যে ফুল দিয়ে তোমাকে যখন বরণ করলো তখন নিশ্চয়ই তোমার মধ্যে একটি ভালো লাগা কাজ করে, এবং এটিও তোমার কিন্তু একটি চাওয়া, আমি একদিন কলেজে গেলাম, আমাকে সুন্দরভাবে একটু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে যদি বরণ করে, সেটি কিন্তু আমাদের নিশ্চয়ই একটা ভালো লাগা কাজ করে। এভাবে আমরা সম্মানিত হতে পছন্দ করি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের একটি সামাজিক পেশনা, কারণ সামাজিকভাবে আমরা কিন্তু এগুলোই চাই। এখানে নিশ্চয়ই আমরা কোনো কিছু খেতে চাচ্ছি না, কিন্তু আমি একটি কলেজে ভর্তি হয়েছি, আমাকে একটু সুন্দরভাবে বরণ করে নেবে, ফুল দিয়ে একটু স্বাগত শুভেচ্ছা জানাবে, এটি কিন্তু আমাদের একটি প্রত্যাশা। তো এগুলো কিন্তু আমাদের সামাজিকভাবে মানুষের কিন্তু ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য, মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবার জন্য কিন্তু এগুলো কিন্তু আমাদের কতগুলো চাহিদার জায়গা। এগুলো এইরকম চাহিদাগুলোকে আমরা বলে থাকি, এগুলো হচ্ছে এক একটি করে সামাজিক পেশনা। ঠিক দেখতে পাচ্ছ, এটিও গত দুদিন আগেরই ছবি, সেই একই মঞ্চে, একই জায়গায়, ঠিক খোলা মঞ্চে অধ্যক্ষ মহোদয় এই কাজটি করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তার আগের 2 ব্যাচ 3 ব্যাচ আগের ছবি। কারণ আমরা ঠিক এভাবেই প্রথম দিন তোমরা যেদিন আসো বা তোমাদের যেদিন ওরিয়েন্টেশন হয়, এভাবে সকল শিক্ষার্থীকে কলেজ অডিটোরিয়ামে বসিয়ে আনুষ্ঠানিকভাবে এভাবে সংবর্ধনা দেওয়া হয়। কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কতগুলো সামাজিক চাহিদা বা সামাজিক কতগুলো প্রেরণা, এগুলো আমাদেরকে ভালো লাগায়, আমরা উজ্জীবিত হই, কলেজ ভালো লাগে, শিক্ষক ভালো লাগে, পড়াশোনা ভালো লাগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কারণেই এইভাবে কিন্তু রাজশাহী কলেজ প্রতি বছরই কিন্তু এই কাজটি করে। একটু বলতেই হয়, আসলে আমরা তোমাদেরকে নিয়ে এরকম একটি আয়োজন বিশেষ করে এই কোভিড-19 কারণে আমরা করতে পারিনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নয়, যে কোনো শিক্ষকের কিন্তু যে কোনো একটি সম্মান তার একটি ভালো লাগা তৈরি করে, তাকে উজ্জীবিত করে, অথবা বিশেষ কারো হাত থেকে কোনো পুরস্কার নেওয়া, এগুলো আমাদেরকে উজ্জীবিত করে। যেমন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, তাকে আনুষ্ঠানিকভাবে তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের কতগুলো কিন্তু সামাজিক পেশনা। এবারে চলে আসলাম সেই সামাজিক পেশনার সংজ্ঞায়। প্রাণীর সামাজিক চাহিদা বা প্রয়োজন থেকে যে সব পেশনার উদ্ভব হয় তাকে সামাজিক পেশনা বলে। যা কিছু আমরা দেখলাম ছবি, এগুলো কিন্তু সবই আমাদের সামাজিক প্রয়োজন থেকে। এগুলো নিশ্চয়ই আমাদের কোনো শারীরবৃত্তীয় প্রয়োজন না, আমার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নিশ্চয়ই না, এগুলো আমার কতগুলো সামাজিক চাহিদা। সমাজে বসবাস করতে গেলে আমরা এভাবে সম্মান চাই, আমরা স্বীকৃতি চাই, আমরা দলবদ্ধভাবে সবাই থাকতে চাই, আমরা শুভেচ্ছা চাই, আমরা অভিনন্দন চাই, এগুলো কতগুলো আমাদের সামাজিক পেশনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কারণে বলেছে প্রাণীর সামাজিক চাহিদা বা প্রয়োজন থেকে যেসব পেশনার উদ্ভব হয় তাকে সামাজিক পেশনা বলে। এই সামাজিক পেশনাকে গৌণ পেশনা বলা হয়ে থাকে। আমরা বলেছিলাম শারীরবৃত্তীয় পেশনাটা হচ্ছে মুখ্য পেশনা, যেটি জীবন ধারণের জন্য অপরিহার্য। সামাজিক পেশনা কিন্তু জীবন ধারণের জন্য অপরিহার্য এই কথাটি বলবো না, তবে মানুষ সামাজিক জীব বলেই তাদের কিন্তু এই সামাজিক পেশনাগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হয়, এবং এগুলো কিন্তু আমাদেরকে নিবারণের জন্য নানা রকম একটি তাগিদ আমাদের মধ্যে তৈরি হয়, এবং আমরা প্রেষিত হই, আমরা কর্মে উদ্দীপ্ত হই। এভাবেই কিন্তু আমাদের সামাজিক পেশনাটাও কিন্তু আমাদের ঠিক পেশনা চক্রের মতো করে চলতে থাকে। একটি শেষ হয়ে গেলে আরেকটি শুরু হয়ে যায়। ঠিক যেমনটি বলতে পারি, আমাদের উচ্চ মাধ্যমিকের জন্য আমরা এখন প্রেষিত হয়েছি, আমরা লেখাপড়া করছি নিয়মিতভাবে, একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমরা চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ে ভালো যখন ভর্তি হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে তুমি কর্মজীবনে যেতে গেলে তোমাকে ভালো একটা চাকরি পেতে হবে। এভাবে কিন্তু আমাদের পেশনাটা একের পর এক চলতেই থাকে প্রিয় শিক্ষার্থী। এই জন্য আমরা বলতে পারি ঠিক পেশনা চক্রাকারে চলে, যেমনটি আমরা প্রথম ক্লাসে পেশনার পড়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা আজকে কথা বলছি সামাজিক পেশনা বা গৌণ পেশনাগুলো, যেগুলো আমাদের পূরণ করা দরকার হয়। এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি সামাজিক পেশনা নিয়ে তোমাদের সামনে আলোচনায় যাব। এট এ গ্লান্স দেখো, বেশ কয়েকটি সোশ্যাল মোটিভ এখানে চলে আসলো। নাম্বার 1 বলেছে জুৎচারিতা, নাম্বার 2 নিরাপত্তা, নাম্বার 3 খ্যাতি, নাম্বার 4 কৃতি পেশনা, নাম্বার 5 স্বীকৃতির চাহিদা, নাম্বার 6 ক্ষমতার চাহিদা, নাম্বার 7 পদমর্যাদার চাহিদা, এবং লাস্ট ওয়ান নাম্বার 8 আত্মোপলব্ধির চাহিদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই 8টিকে ঘিরে, এই 8টি সামাজিক পেশনাকে ঘিরে বিস্তারিতভাবে আমরা আলোচনায় চলে যাব। আমরা প্রথমেই চলে যাই আমাদের 1 নাম্বার যেটি আছে, সেটি হচ্ছে জুৎচারিতা। এবং তোমরা দেখলে আছো গ্রিগারিয়াসনেস, এটি হচ্ছে জুৎচারিতা। জুৎচারিতা শব্দটাও তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। সহজ কথায় বলতে গেলে দলবদ্ধ থাকা, একত্রে থাকা। আমরা মানুষ এবং প্রাণী প্রত্যেকে কিন্তু আমরা কি করি, আমরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করি, একাকী থাকতে চাই না।
বিভিন্ন কাজে কর্মে আমাদের কিন্তু দলবদ্ধ হতে হয়। এই যে মানুষ বা প্রাণীর এই যে একত্রে থাকার যে একটি চাহিদা বা একত্রে বসবাস করার বা একসাথে মিলেমিশে বিভিন্ন রকম কাজ করা, এক কথায় দলবদ্ধভাবে থাকার যে একটি জায়গা বা দলবদ্ধভাবে থাকার যে একটি পেশনা, এটাকে বলেছি আমরা জুটচারিতা। প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু মিলেমিশে সবাই মিলে একত্রে দলবদ্ধভাবে থাকি, এটিও কিন্তু আমাদের একটি বিশেষ চাহিদা বা বিশেষ পেশনা। এই কারণে বলেছে জুটচারিতা। তাহলে আমরা একটু ছবির দিকে যদি খেয়াল করি, দেখো সবাই মিলে কিন্তু এখানে আছে, অনেকে মিলে কিন্তু নিশ্চয়ই একটা কিছু এনজয় করছে বা একটা কিছু বিষয়ের সঙ্গে তারা যুক্ত হয়েছে। তাহলে এখানে কিন্তু একক নয়, সবাই মিলে দেখো, সবার মুখের দিকে তাকিয়ে দেখো, সবাই হাসি খুশির মধ্য দিয়ে আছে, একটা বিষয়ের সঙ্গে কিন্তু সবাই একসঙ্গে রয়েছে। এমনিভাবে এই জুটচারিতা হচ্ছে একত্রে থাকা, একত্রে কোনো কাজ করা, কোনো একটা জিনিসের সঙ্গে দলবদ্ধভাবে মিলিত হওয়া, সেটাকে বলি আমরা জুটচারিতা। প্রিয় শিক্ষার্থী, সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু তাকাই, তাহলে দেখো একটি ক্লাসরুম, এটি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি ক্লাসরুম। সেই ক্লাসরুমে প্রত্যেকটি টেবিলে টেবিলে প্রিয় শিক্ষার্থীরা এভাবে বসেছে এবং তারা একটি বিষয়ে, এখানে যে থিমটি ছিল সেটি হচ্ছে আমরা আমরা গাছ লাগাতে চাই, বৃক্ষরোপণ করতে চাই, এবং তারই একটি দৃঢ় প্রত্যয় তারা ব্যক্ত করেছিল। প্রত্যেক টেবিল আলাদা আলাদা ভাবে তারা তাদের মতো করে একটি নান্দনিক এখানে অবস্থান, দেখো হাতে হাত ধরে মুষ্টিবদ্ধভাবে চমৎকার একটা নান্দনিক শিল্পকর্ম বা দৃশ্যকর্ম বা একটি অবস্থা কিন্তু তারা তৈরি করেছে। এমনিভাবে আমরা দেখেছি সেখানেও কিন্তু তারা একত্রে করেনি, তারা দলবদ্ধভাবে মিলেমিশে করেছে। এমনিভাবে আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে একসঙ্গে দলবদ্ধভাবেই করবার চেষ্টা করে থাকি, এগুলোকে বলা হয় থাকে জুটচারিতা, একসঙ্গে কাজ করবার একটি প্রবণতা। দেখতে পাচ্ছ যে এই ছবিটি নিশ্চয়ই সেই কথাটি বলছে, সবাই মিলেমিশে কোনো একটি কাজে তারা যাচ্ছে। এইভাবে দলবদ্ধভাবে কিন্তু আমরা থাকতে পছন্দ করি। শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই না, প্রাণীদের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি। দেখবে, ঠিক দেখতে পাচ্ছ যে প্রাণীগুলো দেখো একসঙ্গে কিন্তু দলবদ্ধভাবে চলে, একা খুব মানে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটি একতা, একসাথে থাকার কিন্তু একটি প্রবণতা আছে। শুধুমাত্র এই নির্দিষ্ট কোনো প্রাণীর ক্ষেত্রে না, বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে কিন্তু তারা একসঙ্গে একটি দলে, একটা গ্রুপে থাকতে পছন্দ করে, অথবা এক জায়গায় একটি প্রাণী দেখা গেলে সেই জাতীয় প্রাণী কিন্তু আশেপাশে আরো বেশ কয়েকজন দেখা যায়, অর্থাৎ তারা দলবদ্ধভাবে কোথাও যায়, ঘুরে ফেরে একসঙ্গে কাজ করে। এই যে দলে থাকার যে একটি প্রবণতা বা প্রেষণা, এটাকে বলেছি আমরা জুটচারিতা। নাম্বার 2 বলেছি আমরা নিরাপত্তা বা সিকিউরিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নিরাপত্তা চাই, এবং এই নিরাপত্তা না থাকলে আমরা নিশ্চয়ই একটি শঙ্কায় পড়ে যাই, আমরা একটা অনিশ্চয়তায় পড়ে যাই, এবং মানুষকে কিন্তু এই সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তাকে নিরাপত্তা তার একটি বড় ধরনের একটি চাহিদা। কিরকম নিরাপত্তা? আমরা নিশ্চয়ই একটি জীবনের নিরাপত্তা চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সিকিউরিটি বলতে আমরা বলি যে কোনো সময় প্রহরী থাকে, পাশাপাশি দেখা গেল কি আমি একটা জায়গায় টাকা রেখেছি, ব্যাংকে টাকা রেখেছি, এই ব্যাংকে টাকাটা নিশ্চয়ই আমি একটা সিকিউরিটি চাই, নিরাপত্তা চাই। তুমি বাড়িতে তালা লাগিয়ে তুমি বাইরে চলে গেছো, তাহলে তালাটা নিশ্চয়ই এটি একটি তোমার নিরাপত্তার একটি জায়গা। এমনি ভাবে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা নিরাপত্তার ব্যাপারটাকে কিন্তু আমরা বিবেচনায় নিয়ে আসতে চাই। তো সেই জায়গা থেকে এটিও কিন্তু আমাদের সমাজে বসবাস করতে গেলে আমাদেরকে বিষয়টাকে মাথায় রাখতে হয়। এই কারণে বলেছি নিরাপত্তা হচ্ছে আমাদের আরেকটি সামাজিক প্রেষণা। ঠিক দেখো যে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, দেখো তালা, একটি মাঝখানে দেখতে পাচ্ছ একটি তালার ছবি দেখতে পাচ্ছ, এবং এইটাকে ঘিরে কিন্তু আমরা নানা রকম ভাবে দেখো আমরা অনেক কিছুর সঙ্গে কিন্তু এরকম এরকম তালা, প্রতীকী আকারে একটি তালা। নিশ্চয়ই এই তালাটি আমরা যখন আমরা আমাদের আমাদের মোবাইলটি লক করি তখন নিশ্চয়ই এই নিরাপত্তার ব্যাপারটি থাকে, সেটিকে আমরা কি করতে লক করে রাখি। ফেসবুক প্রোফাইল পিকচারটিকে কি করতে তুমি লক করে রাখছো, অথবা তুমি দেখা গেল ব্যাংকে তুমি যখন দেখা গেল টাকা তুলতে যাচ্ছ, সেখানেও দেখা গেল তোমার লকের একটি কিন্তু সিস্টেম সেখানে রয়েছে। তো এমনি ভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কি চাই, আমাদের জীবনটাকে সুন্দরভাবে রাখবার জন্য আমরা নিরাপত্তা চাই। এগুলো হচ্ছে আমাদের কতগুলো প্রেষণা, এবং এগুলো নিশ্চয়ই এগুলো সামাজিক কতগুলো প্রেষণা। প্রিয় শিক্ষার্থী, দেখো সিকিউরিটির জন্য এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক নিয়োজিত আছে। একটি ব্যাংক, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে নির্দিষ্ট দায়িত্বের জন্য কিছু মানুষ আছে যারা সিকিউরিটির দায়িত্ব পালন করছে। একটি বাড়ি, একটি বিল্ডিং, একটি ঘর, একটি অফিস, বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ের মানুষদের ক্ষেত্রেও কিন্তু আমরা নিরাপত্তা দিতে দেখে থাকি। তো এগুলো এগুলো হচ্ছে আমাদের কতগুলো কিন্তু প্রেষণা, সামাজিক প্রয়োজনেই, সামাজিক তাগিদ থেকেই, সামাজিক চাহিদা থেকেই কিন্তু এই প্রেষণাগুলোর উদ্ভব হয়ে থাকে। ছবিগুলো দেখলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছে, এগুলো আমাদের কতগুলো কিন্তু প্রেষণা। এরপরে চলে আসি নাম্বার 3, খ্যাতি বা ফেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
খ্যাতি, অথবা আমরা বলি কি যে আমরা অনেক মানুষ অনেক বিখ্যাত হয়ে যায়, কারণ তার খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং কেউ কোনো কিছু করলে পরে তার যদি সেই খ্যাতিটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, নিশ্চয়ই সেটাও তাকে কিন্তু ভালো লাগায়। এই জায়গা থেকে আমরা বলি যে মানুষের মধ্যে এরকম একটি পেশনাও কিন্তু আছে, সে দেখা গেল সে তার কাজকর্মের মধ্য দিয়ে সে দেখা গেল বিখ্যাত হয়ে যাচ্ছে। তো এই যে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটিও কিন্তু একটি পেশনা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কারণ মানুষ তার কাজ করলে পরে তার কাজের পরিপ্রেক্ষিতে কাজ যদি ভালো হয়, তার সুনাম তার খ্যাতি দেশ বিদেশ বিশ্বে ছড়িয়ে যাবে, এটিও কিন্তু মানুষ প্রত্যাশা করে অথবা তাকে কাজে উজ্জীবিত করে। এই যে পেশনা একটি, যা মানুষকে কাজে তাড়িত করে, উজ্জীবিত করে, এবং এটিও একটি কিন্তু পেশনা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেমনটা আমরা ঠিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, অথবা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলি, তারা কিন্তু বিখ্যাত মানুষ। শুধুমাত্র আমাদের দেশেই নয়, সারা বিশ্ব জোড়া কিন্তু এই মানুষগুলোর নাম রয়েছে। তো সেই জায়গা থেকে এই যে তারা যে কবি হিসেবে তাদের যে খ্যাতিটি, তাদের এই খ্যাতিটি কিন্তু সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে গেছে। তো এটিও কিন্তু আমাদের নিশ্চয়ই একটি পেশনা। এত এত ভালো কবিতা লেখেন, এত ভালো প্রবন্ধ লেখেন, এত ভালো উপন্যাস লেখেন যে তার কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে, অথবা আরো কিছু কিছু বিষয় রয়েছে, সেই সব ক্ষেত্রে কিন্তু তাদের যে সুনাম বা খ্যাতি, সেটি কিন্তু সারা বিশ্বে সেটা ছড়িয়ে আছে। তো এমনিভাবে কোনো মানুষ কোনো কাজ করলে পরে তার কাজের পরিপ্রেক্ষিতে তার সেই সুনাম, তার সেই খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। সেটি নিশ্চয়ই তাদেরকে সম্মানিত করে, আমাদেরকে সম্মানিত করে। এই দুজন মানুষকে নিয়ে নিশ্চয়ই আমরাও অনেক বেশি গর্ববোধ করি। এরকম খ্যাতিমান কবি সাহিত্যিক আমাদের দেশে জন্ম হয়েছে, বা আমাদেরই খুব কাছের মানুষ। এটি একটি আমাদের কিন্তু সামাজিক পেশনা, প্রিয় শিক্ষার্থী। কৃতি পেশনা বা অ্যাচিভমেন্ট মোটিভ। কৃতি মানে কৃতিত্ব অর্জন করতে চাই, অ্যাচিভ করতে চাই। আমরা প্রতিনিয়ত আমরা কি করে থাকি, নানা রকম প্রতিযোগিতায় লিপ্ত হই, তার একটি বড় জায়গা কিন্তু থাকে আমরা কৃতিত্ব অর্জন করতে চাই। নিশ্চয়ই তোমরা এই যে ক্লাস করছো, তোমরা পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, এখানে তোমরা কিন্তু কৃতিত্ব অর্জন করতে চাও। তোমাদের ভিতরে কিন্তু এই কৃতিত্ব অর্জন করবার একটি পেশনা কিন্তু তোমাদের ভিতরে আছে। তুমি ভালোভাবে তুমি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করতে চাও, এই ফলাফলটি পেতে চাও, এটি তোমার একটি কৃতি পেশনা। এরপর ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, সেখানেও তুমি তোমার মেধার স্বাক্ষর রাখতে চাও, এবং তারপরে তুমি আরো একটি পরবর্তী পেশায় গিয়ে তুমি আরো উন্নত করতে চাও। এমনি ভাবে কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু তোমাকে নানা রকম কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ধাপে ধাপে তোমাকে কিন্তু কিছু জিনিস অর্জন করতে হয়। তো এমনি ভাবে এই পেশনাগুলো কিন্তু মানুষের মধ্যে আছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম কিছু কিছু অ্যাচিভমেন্ট আমরা চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যখন পড়ে এসছো, নিশ্চয়ই বুঝতে পারছো প্রতি বছর বছর যখন পরীক্ষা হতো, এই পরীক্ষার মধ্য দিয়ে তোমরা কি করতে, তোমরা পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে কিন্তু তোমরা কৃতিত্ব অর্জন করে পরবর্তী শ্রেণীতে কিন্তু উত্তীর্ণ হতে। এমনি ভাবে আমরা প্রতিনিয়তই আমাদের ক্ষেত্রে, শুধু লেখাপড়ার ক্ষেত্রে না, প্রত্যেকটি খেলাধুলা থেকে, সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সেখানে একটি সাফল্য বা কৃতিত্ব অর্জন করতে চাই। এগুলো কিন্তু আমাদের কতগুলো কৃতি পেশনা, যা আমাদেরকে সেই কাজটি করবার জন্য তাগিদ সৃষ্টি করে। ঠিক এই কৃতি পেশনা আছে বলেই কিন্তু আমরা নতুন উদ্যমে কোনো কিছু কাজ করি, আমরা ধাপে 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 কিন্তু সেটিকে অর্জন করতে চাই। ঠিক যেভাবে ছবিটি দেখতে পাচ্ছি, সেই ছবির মধ্যে দিয়ে খেয়াল করো কিভাবে দেখো ধাপে ধাপে সেই উন্নতি শিখরে চলে যাবে। এটি তখনই সম্ভব যখন তার ভেতরে একটি কৃতি পেশনা কাজ করে, যে আমি এরকম একটি কিছু পেতে চাই, অর্জন করতে চাই, বা নিজেকে যোগ্য করে তুলতে চাই, অথবা অর্জন করতে চাই। দেখো, কৃতি পেশনার পরিপ্রেক্ষিতে বিজয়ে যদি চলে আসে, তাহলে কিরকম স্পৃহা কাজ করে, নতুন উদ্যম নিয়ে কিভাবে কাজ করা যায়, তার একটি শক্তি কিন্তু ভেতরে চলে আসে। এগুলো নিশ্চয়ই এক একজন ব্যক্তির একটা করে সাফল্য তাকে কি করে পরবর্তী কাজ করবার জন্য কিন্তু তাকে উজ্জীবিত করে। এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত কৃতিত্ব অর্জন করতে চাই। এই যে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে, দেখো ঠিক নিশ্চয়ই এখানে সবাই প্রতিযোগিতা করছে, সবাই সেই কৃতিত্বের জায়গায় যেতে চায়, তার সেটিকে অর্জন করতে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটি জায়গায় দেখো একেবারেই আমাদের ডিটারমিনেশন থাকতে হয়, তার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন রকম পর্যায়ে অতিক্রম করে কিন্তু আমাদেরকে সেই ভীষণে পৌঁছতে হয়, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমরা কি করি, আমরা সাকসেস অর্জন করি। এই সাকসেস বা সাফল্য অর্জন করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদেরকে ডিটারমিনেশন থাকতে হয়, এবং বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের কি করি, আমাদের সেই যে ভীষণটা আছে সেই ভীষণে কিন্তু পৌঁছাতে পারি। ভীষণ হচ্ছে অনেক দূরের একটি লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, তার জন্য আমাদের নানা রকম উদ্দেশ্য কিন্তু সফল করতে, এর মধ্য দিয়ে কিন্তু সার্বিকভাবে আমরা কি করে থাকি, আমরা সাফল্য অর্জন করে থাকি। এগুলো হচ্ছে আমাদের কতগুলো কৃতি পেশনা। স্লাইডটি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। স্বীকৃতির চাহিদা বা নিড ফর রিকগনিশন।
স্বীকৃতি, কোনো কাজের স্বীকৃতি, কোনো একটি বিষয়ের স্বীকৃতি। আমরা মানুষ বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হই এবং কাজ করার পরে সেই কাজটির একটি কিন্তু স্বীকৃতিও প্রত্যাশা করি, যে আমি যে কাজটি করি আমাকে সেটি স্বীকৃতি দিক। যেমন ধরো যে তুমি একজন শিক্ষার্থী এবং তুমি খুব ভালো শিক্ষার্থী, খুব ভালো রেজাল্ট করো প্রতিভা, তাহলে তো নিশ্চয়ই তোমার নামের আগে যদি বলে যে না শিক্ষার্থীটি খুব ভালো শিক্ষার্থী, নিশ্চয়ই এটি তোমার জন্য একটা স্বীকৃতি যে আমাকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার গ্রামের, আমার আশেপাশে, আমার পরিবারের সবাই জানে এই শিক্ষার্থী ভালো শিক্ষার্থী। এই যে ভালো শিক্ষার্থী বলো, এটা কিন্তু তোমার জন্য একটা স্বীকৃতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এমনিভাবে তুমি একটি কবিতা লেখো, 2টি কবিতা লেখো, তুমি 10টি কবিতা লিখেছো, 20টি কবিতা লিখেছো, কিন্তু তোমাকে কেউ কবি বলে না। তুমি কিন্তু এখানেও তুমি প্রত্যাশা করো যে আমি এতগুলো কবিতা লিখেছি, আমি কি কবি হিসেবে স্বীকৃতি পেতে পারি না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে যে যে কাজটি করে সেই কাজের পরিপ্রেক্ষিতে সে কিন্তু একটি স্বীকৃতি প্রত্যাশা করে। এগুলোকে বলি যে আমাকে রিকগনিশন দেখ, আমি যে এটি একজন ডাক্তার, সে খুব ভালো ডাক্তার, সুনাম করেছে অনেক, তাহলে আমরা নিশ্চয়ই তাকে বলতে চাই সে হচ্ছে একজন ভালো ডাক্তার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অথবা তাকে আমরা ডাক্তার, কখনো বলি সে ডাক্তারই না, এই যে কথাটা যদি বলি তাহলে নিশ্চয়ই তার কাজের কিন্তু স্বীকৃতি হয় না, কিন্তু তার কাজের মধ্য দিয়ে কিন্তু সে সেই স্বীকৃতিটাকে অর্জন করতে চায়। ঠিক এমনিভাবে তুমি দেখা গেল একটি কাজ করেছো, তার পরিপ্রেক্ষিতে তুমি নিশ্চয়ই একটা মেডেল প্রত্যাশা করতে পারো। তোমাকে মেডেল দিয়ে তোমাকে যখন অভিনন্দিত করলো, তোমাকে দেখা গেল সেই কাজের একটি স্বীকৃতি তোমাকে দেওয়া হলো যে হ্যাঁ সে হচ্ছে এই মানের এরকম একটি ব্যক্তি। দেখো তুমি একটি চাকরি করো, কাজ করো, তোমাকে বলছে যে খুব ভালো কাজ করো, এটি কিন্তু তোমার জন্য খুব একটা বড় ধরনের একটি স্বীকৃতি, হ্যাঁ ভালো কাজ। অথবা তুমি খুব ভালো পারফর্ম করছো, তাহলে তোমার এই যে ভালো পারফর্ম করছো তোমাকে কিন্তু একটা স্বীকৃতি দেওয়া হলো, হ্যাঁ তুমি একজন ভালো পারফর্মার, বা এরকম একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক যে কথাটি বললাম, আমরা প্রত্যেক মানুষ এক একজন একটি কাজ করে থাকি এবং প্রত্যেকটি কাজের আমরা কি করে থাকি, সেই কাজটির আমরা একটা স্বীকৃতি প্রত্যাশা করি যে আমাকে সেইভাবে একটি স্বীকৃতি দেওয়া হোক। তো নিশ্চয়ই সংক্ষেপে হলেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিছুটা ধারণা পেয়েছি। এমনিভাবে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে তার কাজে কিন্তু একটি স্বীকৃতি সে প্রত্যাশা করে। এমনিভাবে আমরা সমাজেও কিন্তু নানা সময় নানাভাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয় নানা কার্যক্রমের মধ্য দিয়ে, সেটি কখনো রাষ্ট্রীয়ভাবে হতে পারে, কখনো ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, অথবা এই যে তোমরা ক্লাস কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছ, মাঝে মাঝে আমিও কিন্তু তোমাদেরকে বলে থাকি, অথবা ইতোমধ্যে কিন্তু আমি কিছু কিছু শিক্ষার্থীর কাছে বুঝে গেছি এইসব শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটি ক্লাসেই তারা কিন্তু উপস্থিত থাকছে, এবং এরা হচ্ছে শতভাগ ক্লাসে উপস্থিত শিক্ষার্থী। এরা দেখা গেলো প্রত্যেকটি কার্যক্রমেই দেখা গেলো এদের মধ্যে এরকম নিয়মানুবর্তিতা, একাগ্রতা, দায়িত্ববোধ, এই জায়গাগুলো কিন্তু তাদের মধ্যে অনেক বেশি মাত্রায় থাকতে পারে বা থাকবে, এমনটি কিন্তু প্রত্যাশা করা যায়। তো এগুলো কিন্তু নিশ্চয়ই তোমাদেরকে কতগুলো কাজের মধ্য দিয়ে তোমাদেরকে কত স্বীকৃতি দেবার চেষ্টা করে থাকি। ক্ষমতার চাহিদা, নিড ফর পাওয়ার। আমরা বিভিন্ন সময় আমরা ক্ষমতা চাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিও কিন্তু আমাদের কতগুলো প্রেষণা। ক্ষমতা কিরকম, যে তুমি নিশ্চয়ই তোমার বাবা বাড়িতে আছেন, বাবা নিশ্চয়ই অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, বাবার যে ক্ষমতাটি আছে সেই ক্ষমতাটি তোমার নিশ্চয়ই নাও থাকতে পারে। অথবা তোমার যে এখন যে ক্ষমতাটি আছে, তুমি একটি ক্লাসে পড়ো, সেই ক্লাসে পড়ার মধ্য দিয়ে তুমি দেখা গেল যে সেই ক্লাসে প্রতিনিধিত্ব করতে চাও, তুমি ক্যাপ্টেন হতে চাও বা দলনেতা হতে চাও। তার দলনেতা হতে পারে নিশ্চয়ই তোমার একটু ক্ষমতা থাকতে পারে বেশি, যে তুমি এই করতে পারবা, তোমাকে এই করতে হবে, অথবা এই না করলে পরে তোমাকে এইটুক শিক্ষার্থীদেরকে এইটুক তোমাকে বলতে হবে বা করতে হবে, তার তুমি একটা নিশ্চয়ই ক্ষমতা পেয়ে গেলা। এমনিভাবে কিন্তু একেবারে ছোট্ট পর্যায় থেকে একে বড় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু ক্ষমতা চায়। আমরা নিশ্চয়ই আমাদের কর্মজীবনে এসেও নিশ্চয়ই বিশেষ কতগুলো পদ আছে, অধ্যক্ষর যে পদটি আছে সেই জায়গা থেকে নিশ্চয়ই তার কতগুলো বিশেষ ক্ষমতা আছে। একজন রুম শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সামনে নিশ্চয়ই আমার কতগুলো ক্ষমতা আছে। এমনিভাবে কিন্তু প্রত্যেকটি মানুষ কিন্তু তার যে কর্মপরিধি আছে সেখান থেকে কিন্তু সে ক্ষমতা চায়। আমরা বলতে পারি সংসদ সদস্য যারা আছেন, যারা এমপি মহোদয় আছেন, যারা চেয়ারম্যান আছেন, তাদের নিশ্চয়ই কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষমতা তাদের রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেই ক্ষমতাগুলো কিন্তু ব্যক্তির কতগুলো চাহিদা বা কতগুলো প্রেষণা, এবং এই ক্ষমতাগুলো কিন্তু সে বিভিন্ন জায়গায় তার নিয়মের মধ্য থেকে কিন্তু সে প্রয়োগ করবার একটি প্রয়াসও পেয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের কতগুলো চাহিদা, প্রিয় শিক্ষার্থী, বা প্রেষণা। অর্থাৎ ক্ষমতা আমার থাকতে হবে, আমার কিছু করার একটা অধিকার থাকতে হবে, বা আমার আয়ত্তের মধ্যে এই জায়গাগুলো আমার থাকতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে তোমার পুলিশের অনেক ক্ষমতা, বা তারা তাদের জায়গা থেকে অনেক কিছু সেই ক্ষমতার এক্সারসাইজ করে থাকে, অথবা সমাজের বিভিন্ন, অথবা একজন বিচারপতিকে দেখে থাকি, তার বিচার করার যে তার একটি বিশাল ক্ষমতা, সেখান থেকে কিন্তু সে তার যে পাওয়ারটি আছে সে কিন্তু এক্সারসাইজ করার সুযোগটি পেয়ে থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের কতগুলো কিন্তু ক্ষমতা থাকে তার কাজকে ঘিরে, তার অবস্থাকে ঘিরে।
এই যে দেখতে পাচ্ছি আমরা যে ছবিটির মধ্যে দিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বিচারক মহোদয় তার যে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা কিন্তু সে তার মতো করে সে সেটাকে অনুধাবন করেন তার নিয়মের মধ্য দিয়ে, এবং সেটাকে সে কি করেন, সেটি প্রয়োগ করেন। এবং আমরা দেখে থাকি যে একজন নেতৃত্ব দিচ্ছে বা একজন নেতা, তার তার যে ক্ষমতা, নিশ্চয়ই কর্মীদের ক্ষমতাগুলো কিন্তু একই রকমের নয়। সে তার জায়গা থেকে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, তার যে ক্ষমতার জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু সবার উপরে সুন্দরভাবে একটি প্রয়োগ করে একটি গতিশীল নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু সে লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছাবার চেষ্টা করছেন। এমনি ভাবে দেখো, আমরা ছবিগুলো দেখলে বুঝতে পারি যে ক্ষমতা কি, এবং এগুলো এগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু এই ক্ষমতাগুলো আমাদেরকে, পাওয়ারগুলো আমাদের থাকতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসলাম নাম্বার 7-এ, পদমর্যাদার চাহিদা বা নিড ফর প্রেস্টিজ। পদমর্যাদা, প্রত্যেকটি মানুষের একটি পদ আছে। যে যে পদে আছে তার জন্য তার কিন্তু কতগুলো পদকে ঘিরে কিন্তু তার মর্যাদা দরকার। তুমি যদি ক্লাস ক্যাপ্টেন হয়ে থাকো, তাহলে তোমার একটি পদ, ওই পদের সঙ্গে নিশ্চয়ই তুমি প্রত্যাশা করতে পারো যে হ্যাঁ, আমার জন্য কি হতে পারে, এরকম একটা অবস্থা বিরাজ করতে পারে। যে ধরেই নাও যে তোমার শিক্ষক তোমাকে বলে দিল যে ক্লাস ক্যাপ্টেন, সে দেখা গেল কি এই জায়গাটাতে সে অবস্থান করবে বা এই জায়গাটাতে সে বসবে। তাহলে সে ওইটা একটা পদ পেয়ে গেল যে আমাকে ক্যাপ্টেন করেছে, এটি হচ্ছে আমার পদ, এই পদের সঙ্গে আমার মর্যাদায় স্যার আমাকে কি করেছেন, আমাকে এই নির্দিষ্ট একটি জায়গায় আমাকে থাকতে বলেছে। অথবা দেখা গেল কি যে তুমি একজন মন্ত্রী মহোদয়, অথবা তুমি দেখা গেল সংসদ সদস্য, তাহলে তোমার এই পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু তোমার বাড়ি গাড়ি এগুলো যতটা সামঞ্জস্যপূর্ণ তত থাকতে হবে, কারণ ওই পদকে সম্মান করবার জন্য তোমার এই জায়গাগুলো কিন্তু হওয়া দরকার। এই কারণে বলেছে আমি কি পদে আছি, কোন পদে আমি আছি, আমি চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমি যে বিভিন্ন পদগুলোতে থাকি, এই পদকে ঘিরে কিন্তু পদকে মর্যাদা দেবার জন্যই কিন্তু কিছু বিষয় দরকার। এই কারণে আমাদের সমাজে যে গুরুত্বপূর্ণ মানুষগুলো আছে, গুরুত্বপূর্ণ পদে ব্যক্তিগুলো অধিষ্ঠিত আছেন, তাদেরকে কি করতে হয়, তাদেরকে কিন্তু আমাদেরকে এই জায়গায়, যেমন এই যে একটি বাড়ি দেখতে পাচ্ছ, একটি গাড়ি দেখতে পাচ্ছ, একজন বড় কর্মকর্তা আমরা বিভিন্ন পর্যায়ে লক্ষ্য করে থাকি, তার জন্য কিন্তু এরকম বাড়ি গাড়ি থাকতে পারে, সেটি কি তার সেই পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই কিন্তু এই ব্যাপারটিকে বিবেচনায় নিয়ে আসতে হয়। অর্থাৎ যে পদে আছে সেই পদের জন্য একটি বাড়ি থাকা যৌক্তিক, যে পদে আছে সেই পদের সঙ্গে একটি এরকম একটি গাড়ি থাকা যৌক্তিক। এই এই থাকার মধ্য দিয়ে কিন্তু তার সেই পদটাকে কিন্তু সম্মানিত করা হয়ে থাকে। ঠিক আমরা এই ছবিগুলোর মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝতে পারি যে এক এক ব্যক্তি এক এক পদে আছে, সবাইকে নিশ্চয়ই সব পদে নেই, সবার জন্য সব চাহিদাও সমানভাবে থাকবে না। লাস্ট ওয়ান চলে আসলাম, নাম্বার 8 বা আত্ম উপলব্ধির চাহিদা বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এটি হচ্ছে আমাদের আরেকটি সামাজিক চাহিদা। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি, এগুলোর মধ্য দিয়ে আমরা কিছুটা ধারণা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আত্ম উপলব্ধির যে চাহিদাটি, এই চাহিদাটা একটি এরকম ব্যাপার যে আমরা ঠিক আমাদের শারীরবৃত্তে যেমন পেশনা আছে, এই পেশনাটা দিয়ে আমাদের একেবারে পেশনার জায়গাগুলো খুব শুরু হয়ে যায়, কারণ ওগুলো হচ্ছে মুখ্য পেশনা। এরপরে আমাদের কি আমাদের সামাজিক পেশনাগুলোকে গৌণ পেশনা বলেছি, এরপর সামাজিক পেশনার উদ্ভব হয়। সামাজিক পেশনার মধ্যে দেখবা যে আমরা নিরাপত্তা চাই, তারপরে এক পর্যায়ে কৃতিত্ব চাই, স্বীকৃতি চাই, এইভাবে চাইতে 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 একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের আত্ম উপলব্ধির একটি বিশেষ জায়গায় আমরা পৌঁছে যাই। সেটি কিভাবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ঠিক দেখো, এই যে ছবিটির দিকে একটু খেয়াল করলে দেখো, আমরা একটা পর্যায়ে গিয়ে কি করতে চাই, আমরা একেবারে সেই সৃষ্টিকর্তা প্রদত্ত যে জায়গাগুলো আছে, আমাদের ঐশ্বরিক যে ক্ষমতার জায়গাগুলো আছে, সেখান থেকে আমরা ধ্যান বা বিভিন্ন রকম আমাদের উপাসনার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় আমরা পৌঁছাতে চাই যে এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমি এরকম কাজ করে যেতে চাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে আমাদের কি হয়ে থাকে, আমাদের এই আত্মোপলব্ধির একটি চাহিদার একটি বলা যায় একেবারে একটা আধ্যাত্মিক একটি জায়গায় গিয়ে আমরা একটা চরম তৃপ্তির একটি জায়গায় কিন্তু আমরা যেতে চাই। তো এগুলো কিন্তু আমাদের কতগুলো আত্মোপলব্ধির চাহিদা। ঠিক বিজ্ঞানী মাসলো তার যে পেশনা তত্ত্ব দিয়েছেন, সেখানে তিনি এই কথাটি বলবার চেষ্টা করেছেন যে আমাদের এই আত্মোপলব্ধির চাহিদাটা কিভাবে আসে। আমাদের একেবারে বলা যায় যে ফিজিওলজিক্যাল যে মোটিভগুলো আছে, এগুলো দিয়ে আমাদের শুরু হয়ে থাকে, শারীরবৃত্তীয় পেশনা দিয়ে আমাদের শুরু হয়। এরপরে একটা পর্যায়ে গিয়ে আমরা কি সেফটি নিডস দেখতে পাচ্ছ, তোমরা এখানে তাকালে পরে দেখতে পাচ্ছ ফিজিওলজিক্যাল, তারপরে সেফটি, তারপরে সোশ্যাল, এমনিভাবে কিন্তু আস্তে 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 একবারে গিয়ে চরমে গিয়ে দেখতে পাচ্ছি আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। বিশেষ করে মানুষ যখন একটু অনেক বেশি সিনিয়র হয়ে যায়, একটু বয়োবৃদ্ধির দিকে চলে যায়, আমরা লক্ষ্য করে থাকি অনেকেই দেখা গেলো উপাসনা থেকে শুরু করে, সৃষ্টিকর্তা থেকে শুরু করে, সেরকম একটি জায়গায় কিন্তু আধ্যাত্মিক একটি জায়গা থেকে কিন্তু সে নিজের আত্ম উপলব্ধির জায়গা থেকে, নিজের পরিতৃপ্তি লাভের জায়গা থেকে একটি জায়গায় কিন্তু সে পৌঁছতে চায়। সেগুলো কিন্তু আমাদের কতগুলো চাহিদা, এটাকে বলেছে আত্ম উপলব্ধির চাহিদা। অর্থাৎ আমরা ঠিক সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জায়গায় আমরা যেতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে আমাদের এই সামাজিক প্রয়োজনেই কিন্তু আমরা সমাজ থেকে এই সব জ্ঞান অর্জন করি, বিষয়গুলো জানি, জানার মধ্য দিয়ে নিজেকেও কিন্তু আমরা সেই উপলব্ধির জায়গায় নিয়ে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা সংক্ষেপে আমরা কয়েকটি সামাজিক পেশনা নিয়ে আলোচনা করলাম।
আমরা এবার একটু দেখে নেব এই যে দুদিন ক্লাস অর্থাৎ গত ক্লাস এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা জৈবিক পেশনা এবং সামাজিক পেশনা আলোচনা করলাম। এবার একটু দেখব এই দুটি পেশনার মধ্যে কি পার্থক্য আছে। ঠিক যে পয়েন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে পয়েন্টগুলো একটু খালি খেয়াল করে এই পয়েন্টগুলোকে ঘিরে একটু আলোচনা করবার চেষ্টা করব। ঠিক শারীরবৃত্তীয় ভিত্তি, জীবন ধারণের অপরিহার্য, জন্মগত, বিপাক ক্রিয়ার ফলে সৃষ্টি। এরপর আরেকটু যদি খেয়াল করে দেখো, সব প্রাণীতে বিদ্যমান, শরীরের ভারসাম্য সংস্থাপক, সংখ্যায় সীমিত, পরিতৃপ্তি বিলম্বে শরীরের ক্ষতি। এগুলোকে ঘিরে আমরা যদি একটা পার্থক্যের জায়গায় আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই আমাদের নাম্বার যেটি ছিল সেটা শারীরবৃত্তীয় ভিত্তি। শারীরবৃত্তীয় ভিত্তি আমরা গত ক্লাসে এই আলোচনাগুলো করেছিলাম। বিশেষ করে শারীরবৃত্তীয় পেশনার যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে কিন্তু আমরা এই পয়েন্টগুলো আলোচনা করেছিলাম। এই পয়েন্টকে ঘিরে এখন আমরা পার্থক্যের জায়গায় যাব। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, শারীরবৃত্তীয় পেশনা এবং সামাজিক পেশনার মধ্যে দুটির মধ্যে শারীরবৃত্তীয় ভিত্তি কার আছে? শারীরিক তাগিদ বা প্রয়োজন থেকে তৈরি হয়। আমার সামনে থাকলে নিশ্চয়ই তোমরা বলে ফেলতে এতক্ষণে শারীরবৃত্তীয় ভিত্তি মানে হচ্ছে শারীরবৃত্তীয় পেশনা, আর সামাজিক পেশনার তো শারীরবৃত্তীয় ভিত্তি নেই। তাহলে আমরা এখানে পার্থক্য বলতে পারি, শারীরবৃত্তীয় বা জৈবিক পেশনার শারীরবৃত্তীয় ভিত্তি আছে। আমরা দেখেছি পাকস্থলী কিভাবে কাজ করে থাকে, আমরা দেখেছি হাইপোথ্যালামাস কিভাবে কাজ করে থাকে, রেটিকুলার ফর্মেশন কিভাবে কাজ করে থাকে, গ্লুকোজ রক্তে কিভাবে কাজ করে থাকে, এগুলো সবই কিন্তু শারীরবৃত্তীয় পেশনায় আলোচনা করেছি। তাহলে শারীরবৃত্তীয় পেশনার ক্ষেত্রে শারীরবৃত্তীয় ভিত্তি আছে, সামাজিক পেশনার ক্ষেত্রে শারীরবৃত্তীয় ভিত্তি নেই। এইটুকু মোটামুটি ব্যাখ্যা করতে পারলে কিন্তু আমাদের একটি পার্থক্য হয়ে গেল। নাম্বার 2, জীবন ধারণে অপরিহার্য। জীবন ধারণে অপরিহার্য পেশনা কোনটি? নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। আমি কি একটু দেখে নেব তোমরা লিখতে পেরেছো কিনা। জীবন ধারণে অপরিহার্য কোনটি, জৈবিক পেশনা না সামাজিক পেশনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু উত্তরে যাব। আমরা একটু উত্তর দেখে নেই, কোনটি জীবন ধারণে অপরিহার্য। শারীরবৃত্তীয় হলে শারীরবৃত্তীয় লিখবে, আর যদি হয়ে থাকে সামাজিক তাহলে সামাজিক লিখবে। দেখি আমি শিক্ষার্থীরা, হ্যাঁ অলরেডি লিখেছে সামাজিক। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অর্ণব অর্থাৎ অনন্যা প্রামাণিক লিখেছে অলরেডি। না, সে বলেছে সামাজিক পেশনাগুলো হলো, হ্যাঁ অলরেডি সে নামগুলো লিখেছে। হ্যাঁ আমি একটু প্রশ্নের উত্তর চেয়েছি, দেখি উত্তর। আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই লেখার জন্য প্রস্তুত। জৈবিক পেশনা, হ্যাঁ জৈবিক পেশনা, হ্যাঁ অনন্যা প্রামাণিক লিখেছে জৈবিক পেশনা। অনেক ধন্যবাদ, ইতিমধ্যে আমাদের উত্তর আসতে শুরু হয়েছে। জীবন ধারণ অপরিহার্য হচ্ছে জৈবিক পেশনা। পক্ষান্তরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ অলরেডি উত্তর চলে এসছে জৈবিক পেশনা। হ্যাঁ হীরা লিখেছে, বসাক লিখেছে, আসমা ইয়াসমিন সালমা লিখেছে শারীরবৃত্তীয়। হ্যাঁ অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জীবন ধারণে অপরিহার্য, কারণ এগুলো না হলে আমাদের জীবনটাই খুব কঠিন হয়ে যাবে, শারীরবৃত্তীয় পেশনাগুলো যদি নিবারণ না হয়ে থাকে। আর সামাজিক পেশনাগুলো সামাজিক প্রয়োজন হয় বটে, কিন্তু সেগুলো পূরণ না হলে পরে আমার জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, আমি মারা যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ শিমু অলরেডি লিখেছে জৈবিক পেশনা, অনেক ধন্যবাদ। এবং তোমরা অলরেডি লিখছো, সাবেরা খাতুনও লিখছে, অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখছো। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে পয়েন্ট আছে সেই পয়েন্টে। জন্মগত। কোনটি জন্মগত, শারীরবৃত্তীয় না জৈবিক? আমরা জন্মগতভাবে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এগুলো কিন্তু একেবারে জন্মের পরেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যায়, জন্মের সাথে সাথেই। আর পক্ষান্তরে আমার যে সামাজিক পেশনাগুলো আছে এগুলো সমাজ থেকে অর্জন করতে হয়, সামাজিক প্রয়োজনে আমাদের এগুলো দরকার হয়, সেগুলো কিন্তু জন্মগত নয়, সেগুলোকে আমরা বলি অর্জিত। এই অর্থে বলতে পারি আমাদের শারীরবৃত্তীয় পেশনা যেটি সেটি হচ্ছে জন্মগত, পক্ষান্তরে সামাজিক পেশনা জন্মগত নয়, এগুলো হচ্ছে অর্জিত। বিপাক ক্রিয়ার ফলে সৃষ্টি। বিপাক ক্রিয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের শরীরের ভেতরে যে বিপাক ক্রিয়াগুলো হয়ে থাকে এর পরিপ্রেক্ষিতে আমাদের একটি পেশনার উদয় হয়ে থাকে, সেটি হচ্ছে শারীরবৃত্তীয় পেশনা। পক্ষান্তরে আমরা বলতে পারি সামাজিক পেশনা বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট নয়। সব প্রাণীতে বিদ্যমান এবং সমানভাবে বিদ্যমান। কোনটি, শারীরবৃত্তীয় পেশনা না সামাজিক পেশনা? শারীরবৃত্তীয় পেশনাগুলো প্রত্যেকটি প্রাণীর মধ্যেই কম বেশি সমানভাবে কিন্তু বিদ্যমান রয়েছে। মানুষের মধ্যেও ক্ষুধা আছে, প্রাণীদের মধ্যেও ক্ষুধা আছে, তৃষ্ণা, নিদ্রা একইভাবে আমরা বলেছি। পক্ষান্তরে আমাদের সামাজিক যে পেশনাগুলো, আমার কৃতিত্ব চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা নানা রকম যে স্বীকৃতি চাই, এগুলো কি প্রত্যেকটি প্রাণীর মধ্যে সমানভাবে আছে? মানুষের মধ্যে যেভাবে আছে অন্য প্রাণীর মধ্যে কিন্তু সেভাবে সেই মাত্রায় সেগুলো নেই। এবং মানুষ সামাজিক জীব বলেই কিন্তু সামাজিক যে পেশনাগুলো আছে এগুলো মানুষের জীবনের সঙ্গে একেবারে অপরিহার্য হয়ে দাঁড়িয়ে আছে। অপরিহার্য মানে ব্যাপারটা এই না যে সেগুলো নিবারণ না হলে পরে আমাদের মারা যাবো, এমনটি নয়, কিন্তু সমাজে সুন্দরভাবে
পরিশীলিতভাবে শুদ্ধভাবে আমরা সামাজিক কতগুলো নিয়মকানুন তৈরি করে নেই, সেগুলোকে লালন পালন করতে চাই, সেভাবেই নিজের জীবনটাকে পরিচালিত করতে চাই। এগুলো সামাজিক প্রয়োজনে। এই জন্য মানুষের মধ্যে সেই সামাজিক পেশনাগুলো কিন্তু ব্যাপক আকারে কিন্তু বিদ্যমান। আর সব প্রাণীতে সমানভাবে বিদ্যমান হচ্ছে শারীরবৃত্তীয় পেশনা। শরীরের ভারসাম্য সংস্থাপক। শরীরের ভারসাম্য, দেহের ভারসাম্য, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো কি করে থাকে? এগুলো নিবারণের মধ্য দিয়ে আমার দেহের একটি ভারসাম্য বজায় থাকে। আমি না হলে, না ঘুম হলে পরে আমি হাঁটতে পারবো না, চলতে পারবো না, না খেলে আমি নিশ্চয়ই কাজ করতে পারবো না, আমার দেহের ভারসাম্য থাকবে না। এই কারণে বলেছে শারীরবৃত্তীয় যে পেশনাগুলো আছে এগুলো শরীরের ভারসাম্য সংস্থাপক। পক্ষান্তরে সামাজিক পেশনাগুলোর সঙ্গে কিন্তু শরীরের ভারসাম্যের কোনো বিষয় যুক্ত নেই। সংখ্যায় সীমিত। কোন পেশনাটি সংখ্যায় সীমিত? আমরা ঠিক 5টি পেশনা আলোচনা করেছিলাম, শারীরবৃত্তীয় বা জৈবিক পেশনা। এই কারণে বলেছি এগুলো সংখ্যায় হচ্ছে সীমিত। তার তুলনায় কিন্তু আমরা সামাজিক পেশনাগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি, এবং এর বাইরেও কিন্তু আরো খণ্ড খণ্ড ভাবে সামাজিক পেশনা নানা ক্ষেত্রে নানাভাবে কিন্তু নিয়ে আসা যায়। এই কারণে বলেছে সংখ্যায় সীমিত হচ্ছে শারীরবৃত্তীয় পেশনা, পক্ষান্তরে সামাজিক পেশনাগুলো সংখ্যায় সেই পরিমাণে সীমিত নয়। পরিতৃপ্তি বিলম্বে শরীরের ক্ষতি। শরীরের ক্ষতি হয় মানে শারীরবৃত্তীয় পেশনা। শরীরের পরিতৃপ্তি বিলম্বে, যদি আমার ঠিকমতো ঘুম না হয়, যদি আমি সময় মতো না খাই, তাহলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে। এই জায়গা থেকে বলেছে পরিতৃপ্তি বিলম্বে শরীরের ক্ষতি হয়ে যায়, এটি হচ্ছে জৈবিক পেশনা বা শারীরবৃত্তীয় পেশনা। পক্ষান্তরে সামাজিক পেশনার ক্ষেত্রে শরীরের ক্ষতি হবার সেরকম কোনো সম্ভাবনা নেই। এই ছিল মোটামুটি আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পার্থক্যের জায়গা। এবার একটু দেখে নিতে চাই তোমাদের, আমরা আজকে যতটুকু আলোচনায় যুক্ত হলাম আমরা মিলে, সেখানে তুমি কতটুকু আত্মস্থ করতে পেরেছো। তোমরা তোমাদের মতো করে নিশ্চয়ই একটু প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত হয়ে এখন একটু উত্তর দিতে পারবে তোমাদের বক্সেই। আমরা একটু দেখে নেই আজকে যা পড়েছি সেই পাঠের মধ্যে তোমার কতটুকু তোমার আত্মস্থ হয়েছে। তোমাদের উত্তরের মধ্য দিয়ে আমি প্রিয় শিক্ষার্থীরা বুঝে যাব। তাহলে আমরা একটু দেখে নেই। দেখো 1 নম্বর প্রশ্ন এসছে, দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কি বলে? নাম্বার ক হচ্ছে পদমর্যাদা, মর্যাদার আকারটা হয়তো এখানে আসেনি। খ নাম্বার হচ্ছে খ্যাতি, গ নাম্বার কৃতি পেশনা, এবং ঘ হচ্ছে জুচ্চারিতা। দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কি বলে? একের ক হলে ক লিখবে, খ হলে খ লিখবে, গ হলে গ লিখবে, ঘ হলে ঘ লিখবে। এক লিখে ক খ গ ঘ লিখে খুব দ্রুত পাঠিয়ে দাও। দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে কি বলে? আমরা একটু চলে যাই প্রশ্ন উত্তরে। অলরেডি চলে আসছে। রবিউল রনি উত্তর দিয়েছে অলরেডি, হ্যাঁ অর্ণব উত্তর দিয়েছে, সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে, জনি না দেখতে পাচ্ছি সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে, আসমা ইয়াসমিন সালমা উত্তর দিয়েছে, আসফিকা বিনতে আজিজ উত্তর দিয়েছে, হ্যাঁ রবিউল ইসলাম রনি উত্তর দিয়েছে বলেছি ইতিমধ্যেই। আরো দেখতে পাচ্ছি অনন্যা প্রামাণিক উত্তর দিয়েছে, জনি ইসলাম উত্তর দিয়েছে, সুমাইয়া উত্তর দিয়েছে, আসফিকা উত্তর দিয়েছে, জিনিয়া উত্তর দিয়েছে, তাসফিয়া উত্তর দিয়েছে, আসফিকা উত্তর দিয়েছে, হীরা বসাক উত্তর দিয়েছে, শিমু উত্তর দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আসফিকা বিনতে আজিজ উত্তর দিয়েছে, প্রত্যেকেই উত্তর দিয়েছে, এবং একের ঘ উত্তর দিয়েছে। সঠিক উত্তরটা আমরা একটু দেখে নেব। একের ঘ উত্তর দিয়েছে এবং একের ঘ জুচ্চারিতা। দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে বলা হয়ে থাকে জুচ্চারিতা। সামাজিক পেশনার মধ্যে আজকে আমরা 1 নাম্বার যেটি সেটি আলোচনা করেছি। অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নাম্বার 2 প্রশ্নে চলে আসলাম। শঙ্কামুক্ত জীবন ধারণের তাগিদ সৃষ্টির পেছনে কোন পেশনা কাজ করে থাকে? শঙ্কামুক্ত জীবন ধারণের তাগিদ সৃষ্টির পেছনে কোন পেশনা কাজ করে থাকে? ক বলেছে জুচ্চারিতা, খ বলেছে স্বীকৃতির চাহিদা, গ বলেছে নিরাপত্তা, ঘ বলেছে পদমর্যাদার চাহিদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শঙ্কামুক্ত জীবন আমরা চাই, এর জন্য কোন পেশনাটি কাজ করে থাকে? 2 এর ক খ গ ঘ। তোমাদের পছন্দের উত্তরটি পাঠিয়ে দাও। আমরা একটু চলে যাই আবারও প্রশ্ন উত্তরে। 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কি দিয়েছো একটু দেখে নিতে চাই। অলরেডি আসফিকা উত্তর দিয়েছে, সুমাইয়া উত্তর দিয়েছে, তাসফিয়া উত্তর দিয়েছে, জিনিয়া উত্তর দিয়েছে, রবিউল ইসলাম রনি উত্তর দিয়েছে, জনি ইসলাম উত্তর দিয়েছে। আমরা একটু দেখে নিচ্ছি দ্রুত উত্তর শিক্ষার্থীরা দিচ্ছে, উপরে কি কোনোটা বাদ পড়ে গেল কিনা। এরও আগে প্রথমের দিকে উত্তর কেউ কেউ দিয়ে নিয়েছে। হ্যাঁ অলরেডি দেখছি, আমি দেখতে পাচ্ছি 2 এর আরেকটু নিচে আরেকটু, হ্যাঁ অনন্যা প্রামাণিক উত্তর দিয়েছে, সুমাইয়া আরো আগে উত্তর দিয়েছে, আসফিয়া আরো আগে উত্তর দিয়েছে, তাসফিয়া উত্তর দিয়েছে, জিনিয়া উত্তর দিয়েছে, হ্যাঁ রবিউল বলেছি, জনি বলেছি, সুমাইয়া বলেছি, শিমু আরো দিতে, হীরা প্রামাণিক, হীরা বসাক না, দেখতে পাচ্ছে আসফিয়া বিনতে আজিজ, হিয়া বসাক, অনন্যা প্রামাণিক, তোমরা উত্তর দিয়েছো। 2 এর দেখতে পাচ্ছে 2 এর গ নাম্বারটার উত্তর দিয়েছো তোমরা। আমরা একটু দেখে নেই এখন কোনটি সঠিক উত্তর। হ্যাঁ 2 এর গ নিরাপত্তা। নিরাপত্তার মধ্য দিয়ে আমরা
শঙ্কামুক্ত জীবন চাই, আমরা নিরাপদে বসবাস করতে চাই, বাঁচতে চাই। কাজেই কোনো ধরনের নিরাপত্তাহীনতা যেন তৈরি না হয়, এর মধ্য দিয়ে আমার জীবনটা শঙ্কামুক্ত হতে পারে। শঙ্কা মানে আশঙ্কা, অনেক কোনো ঝুঁকি অথবা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে। এই জায়গায় বলেছে আমাদের মধ্যে যে একটা আশঙ্কা থাকে, একটা সংশয় থাকে, কি জানি কি কোনো ক্ষতি হবে কিনা, এরকম একটা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আমরা সেটি অনুভব করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 3 প্রশ্ন উত্তরে চলে যাই। সামাজিক পেশনাটি এটি কেমন? এটি কি ক বলেছে সহজাত, খ বলেছে শিক্ষণের দ্বারা অর্জিত হয়, গ বলেছে বিপাক ক্রিয়ার ফসল, এখানে আবার বিপাকে হয়ে গেছে, বিপাক ক্রিয়ার ফসল। নাম্বার ঘ হচ্ছে সকল শ্রেণীর প্রাণীতে সমানভাবে বিদ্যমান। সামাজিক পেশনাটি কোনটি হবে? এটি কি ক সহজাত, এটি কি শিক্ষণের দ্বারা অর্জিত হয়, এটি কি বিপাক ক্রিয়ার ফসল, এবং এই সামাজিক পেশনাটি সকল প্রাণীর মধ্যে সমানভাবে বিদ্যমান কিনা? 3-এর ক খ গ ঘ। আমি চলে যাবো এবার প্রশ্ন উত্তরে। 3-এর কোনটি তোমরা বলেছে সঠিক? অলরেডি চলে আসছে। আসপিয়া উত্তর দিয়েছে, সুমাইয়া উত্তর দিয়েছে, আসফিকা বিনতে উত্তর দিয়েছে, রবিউল ইসলাম উত্তর দিয়েছে, আসফিকা বিনতে আজিজ উত্তর দিয়েছে, শিমু উত্তর দিয়েছে। আমি দেখতে পাচ্ছি একাধিক উত্তর এখানে তোমরা দিয়েছো। হ্যাঁ, দেখতে পাচ্ছি কেউ দিয়েছো, হ্যাঁ আসফিকা বিনতে দিয়েছো, তাবাসসুম দিয়েছো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ হিয়া বসাক দিয়েছো। সবার উত্তরই কিন্তু সঠিক হয়নি, তবে অনেকেরই আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ জিনিয়া রহমান, আসফিকা বিনতে আজিজ, হ্যাঁ যারা উত্তর দিয়েছো, কোন উত্তরটি? এখানে কিন্তু 2 রকমের উত্তর তোমরা দিয়েছো, কেউ দিয়েছো বি, কেউ দিয়েছো ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনন্যা প্রামাণিকের উত্তরও চলে আসলো, জিডিয়ার উত্তর চলেছে, আসফিয়া বিনতে আজিজের উত্তর চলে এসছে। আমরা একটু দেখে নিব তোমরা কোনটাকে সঠিক বলেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরের সঠিক উত্তর কোনটি আমরা দেখে নেই। শিক্ষণের দ্বারা অর্জিত হয়, সামাজিক পেশনা শিক্ষণের দ্বারা অর্জিত হয়। আর তোমরা যারা ঘ উত্তর দিয়েছো সকল শ্রেণীর প্রাণীতে সমানভাবে বিদ্যমান, এটি হচ্ছে সকল শ্রেণীর প্রাণী, মানুষ, কুকুর, বিড়াল সবার মধ্যে সমানভাবে বিদ্যমান কোনটি? সেটি শারীরবৃত্তীয় পেশনা। প্রশ্ন করেছে সামাজিক পেশনাটি, সামাজিক পেশনাটা কিন্তু শিক্ষণের দ্বারা অর্জিত হয়। কাজে যারা 3-এর খ দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়েছে, এবং বেশিরভাগ শিক্ষার্থীরাই তোমরা 3-এর খ উত্তরটি দিয়েছো। তাহলে আমরা একটু দেখে নিলাম 3টি প্রশ্ন। এবার একটু চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 বলে, এটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউ যেটাকে বলি, তারই শুধুমাত্র আমি এখানে একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন রেখেছি, ক খ গ না দিয়ে শুধুমাত্র ঘ নাম্বার প্রশ্ন একটি রেখেছি। এবার একটু দেখে নেব আমাদের গল্পটি কি আছে বা উদ্দীপকটি কি আছে, এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। গল্পটা একটু পড়ি। দেখো, আরমান চৌধুরী একজন ব্যবসায়ী, রাজনীতিও করেন সক্রিয়ভাবে, নির্বাচনে এমপি হওয়ার প্রত্যাশায় জনগণের সেবা করতে গিয়ে সব সময় ব্যস্ত থাকেন, খাওয়া ও ঘুমের সময় পান না, ফলে তিনি একদিন মঞ্চে পড়ে যান। তাহলে আমরা গল্পটার মধ্যে এরকম পেলাম, আরমান চৌধুরী একজন ব্যবসায়ী, পাশাপাশি তিনি রাজনীতিও করেন এবং তিনি এমপি হতে চান বা সংসদ সদস্য হতে চান। এমন প্রত্যাশায় তিনি জনগণের সেবা করতে সারা দিন রাত ব্যস্ত থাকেন, এমনকি ঘুম এবং খাওয়ারও ঠিক মতো সময় তিনি পান না। এভাবেই একদিন সেই মঞ্চে দেখা গেল কথা বলতে গিয়ে অথবা মঞ্চে থাকা অবস্থায় সে মঞ্চে পড়ে গেল। এই হচ্ছে আমাদের উদ্দীপক বা গল্প। প্রশ্ন করেছি ঘ, আরমান চৌধুরীর আচরণে যে পেশনাগুলো ভূমিকা রেখেছে তা তুলনামূলক বিশ্লেষণ করো। আরমান চৌধুরীর আচরণে যে পেশনাগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন লিখবে, খুব ছোট করে লিখবে, 2টি শব্দ লিখতে পারো। সেটি হচ্ছে আরমান চৌধুরীর মধ্যে যে পেশনাগুলো, কি কি পেশনা আছে সেই পেশনাগুলো একটু নাম লিখতে পারো। এই পেশনা আছে এবং এই পেশনা আছে, এবং একটি থাকলে একটি লিখতে পারো, 2টি থাকলে 2টি লিখতে পারো। তোমরা তোমাদের মতো করে সংক্ষেপে খালি লেখো তো দেখি, যে 4 দিয়ে তোমরা লেখো, 4 দিয়ে ঘর লেখার দরকার নাই, 4 দিয়ে। জনি ইসলাম অলরেডি উত্তর দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। অলরেডি হিয়াব বসাক উত্তর দিয়েছে, হ্যাঁ অলরেডি উত্তর দিয়েছে। একাধিক পেশনা থাকলে পরে একাধিক পেশনার কথাও তোমরা বলতে পারো, তার মধ্যে কি পেশনা রয়েছে। হ্যাঁ, আমরা আসফিয়া বিনতে আজিজ, সে অনেকগুলো লিখেছে, অ্যাচিভমেন্ট, মোটিভ, নিড ফর প্রেস্টিজ, অনেকগুলো কথা সে বলেছে। আমরা আরো একটু দেখে নিতে চাই, আরো যদি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সংক্ষেপে শুধুমাত্র লিখবে কোন পেশনাটি। যদি এটা আমার ব্যাখ্যা লিখতে হবে, এটি হচ্ছে আমাদের সিকিউ এর প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, অলরেডি আসমা উত্তর দিয়ে, আসমা ইয়াসমিন শর্মা উত্তর দিয়েছে, আনিসা তাসনিম উত্তর দিয়েছে। 3-এর ঘয়ের উত্তর এটি বলেছে। আমি 4 নাম্বার প্রশ্ন চলে গেছি। 4 নাম্বার প্রশ্নে যদি তোমরা এখন একটু উত্তর দিতে পারো, এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে, হ্যাঁ সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে। আমরা হেয়া বসাক উত্তর দিয়েছে, আসফিয়া বিনতে আজিজ উত্তর দিয়েছে। অনেকের উত্তরগুলোই সঠিক হচ্ছে আমি দেখতে পাচ্ছি।
সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে। তোমাদের আরো দেখতে পাচ্ছি অনন্যা প্রামাণিক স্বীকৃতির চাহিদা, পদমর্যাদার চাহিদা সে লিখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নিতে চাই যে কি উত্তর। তোমরা তোমাদের মতো করে ভাবছো, সেভাবেই তোমরা উত্তর দিচ্ছ, কোনো অসুবিধা নেই। তুমি তোমার জায়গা থেকে সেটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলতে পারলেই তোমার উত্তরটি সঠিক হয়ে যাবে। তাসফিয়া তাবাসসুম, হ্যাঁ। জিনিয়া রহমান উত্তর দিচ্ছেন, সাবিরা খাতুন উত্তর দিচ্ছেন, আনিসা তাসনিম উত্তর দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উত্তর দিচ্ছ, এবার আমরা একটু একটু ব্যাখ্যায় চলে যাই। হ্যাঁ, তোমাদের অনেকের উত্তরই সঠিক হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে দেখো, আরমান চৌধুরীর মধ্যে যে পেশনাগুলো ভূমিকা রেখেছে তা যদি ব্যাখ্যা করতে যাই, আমরা এইটুক বলতে পারি যে সেই মানুষটি জনগণের সেবা করবার জন্য কি করছেন, সক্রিয়ভাবে ব্যস্ত। এমপি হওয়ার তার প্রত্যাশা আছে। তাহলে আমরা বলতে পারি একজন মানুষের মধ্যে যদি এমপি হওয়ার প্রত্যাশা থাকে, এটি কিন্তু একটি সামাজিক পেশনা। আমরা সামাজিকভাবে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে যেতে চাই, এক ধাপ থেকে আরেক ধাপে যেতে চাই। একজন ইউপি মেম্বার এক পর্যায়ে গিয়ে ইউপি চেয়ারম্যান হতে চায়, এরপরে গিয়ে দেখা গেল উপজেলা চেয়ারম্যান হতে চায়, এরপরে গিয়ে এমপি হতে চায়। এমনিভাবে দেখা গেল কি যে তার একটি কিন্তু সামাজিক পেশনা। তাহলে আমরা বড় সেন্সে বলতে পারি এই আরমান চৌধুরীর মধ্যে কিন্তু সামাজিক পেশনা রয়েছে। পাশাপাশি যদি বলি খাওয়া এবং ঘুমের সময় পান না, ফলে তিনি একদিন মঞ্চে পড়ে যান। প্রিয় শিক্ষার্থী, খাওয়া ঘুমের ঘাটতি তার মধ্যে আছে, এই পেশনা তার মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই এটি একটি শারীরবৃত্তীয় পেশনা। সে ঠিক মতো খান না, সে ঠিক মতো ঘুমন না, অল্প অল্প ঘুম পড়েন, এই কারণে একদিন মঞ্চে পড়ে গেছে। গল্পের মধ্যে কিন্তু এই কথাটি বলা আছে, খাওয়া ঘুমের সময় পান না, তাহলে তার ভিতরে নিশ্চয়ই শারীরবৃত্তীয় পেশনা আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি আরমান চৌধুরীর ভিতরে যে পেশনাগুলো ভূমিকা রেখেছে, খুব বড় সেন্সে বলতে গেলে তার মধ্যে সামাজিক পেশনা রয়েছে, শারীরবৃত্তীয় পেশনা রয়েছে। সামাজিক পেশনা কিভাবে রয়েছে, সেটি দিয়ে আমি সেই এমপি হতে চাই, জনগণের সেবা করতে চাই, সামাজিক কাজ করতে চাই, এর মধ্য দিয়ে সামাজিক পেশনার বর্ণনা দেব। আর ঘুম না হওয়ার পরিপ্রেক্ষিতে, খাওয়া না হওয়ার পরিপ্রেক্ষিতে সে শারীরবৃত্তীয়ভাবে সে পড়ে গেছে, এটা আমরা বলতে পারি তার ক্ষেত্রে শারীরবৃত্তীয় পেশনাও আছে। এখন যদি মনে হয় যে না, আমি আরেকটু স্পেসিফিক বলতে চাই যে এমপি হওয়ার প্রত্যাশার মধ্য দিয়ে তার কি ধরনের প্রত্যাশা আছে, সে কি কি অর্জন করতে চায়, কিভাবে কি তার কোন জায়গাটা সে যেতে চায়, কিভাবে সে স্বীকৃতি চায়, এই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু আমি তার সেটাকে একটু ব্যাখ্যা করতে পারি। যদি ব্যাখ্যা নাও করি, শুধুমাত্র বলে দেই সামাজিক পেশনা এবং শুধুমাত্র বলে দেই শারীরবৃত্তীয় পেশনা, তোমার উত্তর কিন্তু সঠিক হবে। আর তুমি যদি ভিতরে ব্যাখ্যা করতে চাও, ভিতরে ঢুকে এমপি হওয়ার পরিপ্রেক্ষিতে তার সেই সামাজিক পেশনার মধ্যে কোনটির মধ্যে পড়ে, আর ঘুম না হওয়ার পরিপ্রেক্ষিতে, খাওয়া না হওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষুধা এবং ঘুম নিদ্রা, এই দুটি শারীরবৃত্তীয় পেশনার মধ্যে পড়ে, সেটাকে ধরে তুমি ভিতরে ঢুকে কিন্তু ব্যাখ্যা করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমার প্রশ্নটা ঠিক যেমন ভাবে করেছে, এর মধ্য দিয়ে তুমি যদি শুধুমাত্র এটুকু বলো যে শারীরবৃত্তীয় পেশনা এবং সামাজিক পেশনা, এবং সেটাকে কেন্দ্র করে সামাজিক পেশনা কাকে বলে, শারীরবৃত্তীয় পেশনা কাকে বলে সংজ্ঞা দিয়ে এই গল্পের সঙ্গে যুক্ত করে তুমি যদি ব্যাখ্যা করে দাও, তাহলে কিন্তু তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে। আর যদি কেউ মনে করে থাকো যে হ্যাঁ ঠিক আছে, আমি খাওয়া ঘুম এগুলোকে কেন্দ্র করে সেই ক্ষুধা, সেই নিদ্রা এগুলোকে ব্যাখ্যায় যাব, সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছো এবং তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এখন যদি কেউ দেখা গেল কি শুধুমাত্র বললে শুধুমাত্র তার ভিতরে সামাজিক পেশনা আছে কিন্তু শারীরবৃত্তীয় লিখলে না, সে কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্নে কিন্তু তুমি পুরো নাম্বারটি পাবে না, তখন তুমি হয়তো 3 নাম্বার পেয়ে যাবে, কারণ হচ্ছে তোমার তখন প্রয়োগের হয়ে গেল। আর যখন তুমি একাধিকগুলোকে আবিষ্কার করতে পেরেছো, কারণ এই প্রশ্নের মধ্যে কিন্তু একাধিক পেশনা আছে, কারণ শুধুমাত্র সামাজিক পেশনা, এখানে শারীরবৃত্তীয় পেশনাও আছে। কাজেই তুমি যখন শারীরবৃত্তীয় পেশনা, সামাজিক পেশনা দুটো বলেই দুটোকে ব্যাখ্যা করে জাস্টিফাই করে প্রমাণ করলে, তখন তুমি দেখা গেল পুরো 4-এর মধ্যে 4 মার্কস পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, সংক্ষেপে আমরা এভাবে একটু আলোচনায় গেলাম, নিশ্চয়ই কিছুটা হলেও তোমাদের পরিষ্কার হয়েছে। এবার আমরা একটু চলে যাই আমাদের পুনরালোচনার জায়গা থেকে। আমরা কি কি পড়ে আসলাম, আমরা প্রেষণা এবং আবেগ অধ্যায়ের মধ্যে আমরা প্রেষণায় আলোচনা করছিলাম। পেশনার আজকে যেটা পড়েছি, আমরা মূলত বলতে গেলে সামাজিক পেশনা বিস্তারিতভাবে আলোচনা করেছি। সামাজিক পেশনা কাকে বলে পড়েছি, সামাজিক যে বিভিন্ন রকম পেশনাগুলো আছে সেগুলো কি কি প্রত্যেকটা ধরে ধরে আমরা 8টি পেশনা আলোচনা করেছি। সব শেষে এসে আমরা সর্বশেষ শিখন ফল শারীরবৃত্তীয় এবং সামাজিক পেশনার মধ্যে যে পার্থক্যগুলো আছে এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এইমাত্র যেহেতু আলোচনা করলাম, পুনরালোচনায় খুব একটা বেশি জায়গায় যাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কারণেই যাওয়া হয় না, কারণ তোমরা ইচ্ছে করলে পরেই কিন্তু ভিডিওটি আরেকবার দেখার সুযোগ পাচ্ছ, কাজেই তার মধ্য দিয়ে কিন্তু তোমার পুনরালোচনায় দেখার সুযোগ রয়েছে। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন এসে থাকে, সেই জায়গাটাকে ঘিরেই কিন্তু আমরা একটু পুনরালোচনায় যেতে চাই। সেই জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নেব। এবার তোমাদের কি কি প্রশ্ন আছে, সেই জায়গাটা আমাদের পুনরালোচনাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারে। চলে যাই তোমাদের প্রশ্নের জায়গায়। আজকের এই আলোচনাকে ঘিরে তোমাদের প্রশ্ন, স্যার বইয়ের 3য় অধ্যায়ের ক্লাসটা কি আপনি নেবেন, নিলে বড় উপকার হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেবে নিশ্চয়ই, রাজশাহী কলেজের পক্ষ থেকে নেবে, সেটি আমি হোক বা আমার কোনো সহকর্মী হোক, এটা নিয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তোমরা আছো ক্লাসরুমে, এভাবেই থাকবে এই প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ধন্যবাদ। শিক্ষার্থী লিখেছো।
প্রিয় স্যার, স্যার আপনার সাথে উত্তর দিচ্ছি, আপনি পাচ্ছেন না কেন? হ্যাঁ, আসমা ইয়াসমিন সালমা, আমি অনেকবার বলেছি নাম। আন্তরিকভাবে দুঃখিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার নামগুলো সমানভাবে আমার সামনে হয়তো ভেসে আসে না। স্বীকৃতির চাহিদা, প্রথমত চাহিদা, উত্তর দিয়েছেন অনন্যা প্রামাণিক, দেখতে পাচ্ছি ক্ষমতার লিপ্সা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ আরেকটি কে বলেছে? ক্ষমতার লিপ্সা বলেছে, একটি পয়েন্ট বলেছে ক্ষমতার লিপ্সা। এবং আমরা কি করতে চাই? আমরা ক্ষমতা পেতে চাই। হ্যাঁ, একটা পদ থেকে আরেকটা পদে গেলে পরে নিশ্চয়ই সেখানে ক্ষমতাও থাকে, নিড ফর প্রেস্টিজ। হ্যাঁ স্যার, বইয়ের তৃতীয় অধ্যায় একই প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক আসমা ইয়াসমিন সালমা, বইয়ের তৃতীয় অধ্যায়ের ক্লাসটা কি আপনি নেবেন? নিলে আচ্ছা, একই কথা বলেছে আসমা ইয়াসমিন। আমি প্রশ্ন চাচ্ছিলাম আজকের ক্লাসকে ঘিরে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের একেবারে পরিপূর্ণ হয়ে যায়। স্যার চ্যাপ্টার 3টা কি একবার নিবেন? আচ্ছা, তোমাদের সবাই সেই 3 অধ্যায়ের মধ্যে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন অধ্যায় কোন পর্যায়ে আলোচনা করছি, এক বিন্দু তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। একদম এই সিলেবাস শেষ করবার জন্য একদম দায়িত্ব নিয়ে রয়েছে মনোবিজ্ঞানের শিক্ষক হিসাবে, মনোবিজ্ঞান বিভাগ দায়িত্ব নিয়ে আছে। কাজে আমি হোক বা আরেকজন হোক, সবাই ক্লাস নেব। ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায়ে আছি, 4টি অধ্যায়ের মধ্যে আছি, 3টি অধ্যায় শেষ হয়ে গেছে। এই অধ্যায়টির আরো একটি অংশ বাকি রয়েছে। এরপরে নিশ্চয়ই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আমরা যাব। প্রিয় শিক্ষার্থী, এক্সেলেন্ট প্রেজেন্টেশন, ধন্যবাদ আসমা ইয়াসমিন। জিনিয়া স্যার, আপনি ক্লাসটা নিলে খুব ভালো হয়, একইভাবে তোমরা বলে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তো এখনো বলিনি যে পরের ক্লাসটি আমি নেব না। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা আছো বলেই এই শক্তিগুলো পাই আমরা। তোমরা এভাবে পুরো ক্লাসটাতে সবসময় যুক্ত থাকবে। নিশ্চয়ই আমরা তোমাদের আর কোনো প্রশ্ন নেই, আমরা চলে যাই আমাদের পরবর্তী যে জায়গাগুলো আছে সেখানে। ছোট্ট একটু বাড়ির কাজ দিয়েছি, তোমরা ক্লাসেই পড়া আত্মস্থ করে ফেলো, এটা আমি বুঝতে পারি, বিশেষ করে মূল্যায়ন পর্ব আমার থাকে। তারপরেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু এইটুকু পড়লেই কি সব সময় সবকিছু হয়ে যায়? নিশ্চয়ই বাড়িতে আরেকবার একটু রিকল করতে হবে, আরেকটু পুনরালোচনা করতে, রিভিশন করতে হবে। সেখান থেকে সামাজিক পেশনাটাকে আরেকটু ভালো করে কিন্তু তোমরা পড়ে নেবে। তোমাদের সেই সুইট হোম, সেই হ্যাপি যে হোম, সেই হোমে যদি তুমি সুন্দরভাবে থেকে সুন্দরভাবে লেখাপড়া করো, তাহলে তোমার মনটাও ভালো থাকবে, মানসিকভাবে তুমি কিন্তু অনেক তৃপ্তি পাবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমরা কি বলবো? পরবর্তী ক্লাসে আমরা আবেগ নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকের ক্লাস মধ্য দিয়ে এই অধ্যায়ের পেশনা সম্পর্কিত আলোচনাটি শেষ হয়ে গেল। এই পরবর্তী ক্লাসে আবেগ বা ইমোশনের জায়গায় আমরা আলোচনায় চলে যাবো। প্রিয় শিক্ষার্থী, ঠিক দেখো, আরেকটি স্লাইড চলে আসলো। এই স্লাইডটি নিশ্চয়ই গত ক্লাসে তোমরা দেখেছিলে, একেবারে আমাদের প্রিয়জন প্রিয় মানুষকে নিয়ে এই স্লাইডটি। এই স্লাইডটির মধ্যে কি রয়েছে নিশ্চয়ই গত ক্লাসটি তোমাদের মনে পড়ে যাচ্ছে। আমরা একটা আবেদন জানিয়েছিলাম, তোমরা ইতিমধ্যে অনেকে তোমরা পাঠিয়েছো সেই মানুষটাকে ঘিরে আমাদের কিছু লেখা। আর রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান, যিনি প্রায় 12 বছর যাবৎ আমাদের কলেজে কর্মরত আছেন কি হিসাবে? প্রশাসনের। তারও বেশি সময় কিন্তু তিনি কাজ করেছেন। প্রায় 6 বছর তিনি কাজ করেছেন উপাধ্যক্ষ হিসাবে এবং 6 বছর তিনি কাজ করেছেন অধ্যক্ষ হিসাবে। কাজে এই 12 বছরের বর্ণাঢ্য যে কর্মজীবন, প্রশাসনের কর্মজীবন, তার সুদীর্ঘ কর্মজীবনে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। রাজশাহী কলেজেও অনেক বছর তিনি কাজ করেছেন, এর মধ্যে 12 বছর যাবৎ তিনি কিন্তু রয়েছেন প্রশাসনের দায়িত্বে। তাকে ঘিরে তোমাদের কাছ থেকে লেখা প্রত্যাশা করেছি। তোমরা লিখছো, খুব দ্রুতই 20 তারিখের মধ্যেই তোমরা এই জানুয়ারির 20 তারিখের মধ্যে সেই লেখাটি পাঠিয়ে দেবে। তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানিয়ে আমরা প্রত্যাশা করছি। তোমরা ইচ্ছে করলে পরে ছবি আঁকতে পারো, ইচ্ছে করলে পরে তুমি কার্ড বানাতে পারো। A4 সাইজের একটি কাগজ, সেই কাগজের এপাশ ওপাশ দুপাশে তুমি ব্যবহার করতে পারো। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে জায়গা তোমাদেরকে ছেড়ে দিতে বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই আর দেরি না করে খুব শীঘ্রই তোমরা চলে আসো, এবং নিশ্চয়ই ঠিকানাও তোমরা জেনে গেছো। যে কোনো জায়গায় তোমরা পৌঁছাতে পারো, সরাসরি এসে দিলে পরে ভালো, হাতে লিখলে পরে ভালো, আর অন্যথায় তোমার কিন্তু মেইল করার সুযোগটি রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই পেয়ে যাব তোমাদের বাকি লেখাগুলো। তাহলে আমরা এবার শেষ করে যাই আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক সেই জায়গা থেকে তোমাদেরকে সবাইকে আজকের এই সকালে ক্লাসে যুক্ত হবার জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।